আবারও বাড়ছে তিস্তা, পদ্মা ও যমুনা সহ বিভিন্ন নদ নদীর পানি। এতে দেশের মধ্যাঞ্চল সহ অনেক জেলায় বন্যার আশঙ্কা করা হচ্ছে। নেত্রকোনার কলমাকান্দায় পাহাড়ি ঢলে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে উপকূলীয় এলাকা সহ কয়েক জেলায় মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় বেড়িবাঁধ ভেঙে কয়েকটি গ্রামে জোয়ারের পানি ঢুকেছে। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। নেত্রকোনার কলমাকান্দায় খারনই ও নাজিরপুর ইউনিয়নে রোববার রাতে পাহাড়ি ঢলে একাধিক গ্রাম ডুবে গেছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ার পাশাপাশি নদীর পাড় ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক সড়ক পানির নিচে থাকায় চলাচলে দুর্ভোগ হচ্ছে। সোমবার সকালে কলমাকান্দা পয়েন্টে উবদাখালী নদীর পানি বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। ফলে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। পদ্মায় পানি বেড়ে আবার ডুবে গেছে মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চ ঘাটের সংযোগ সড়ক। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সোলিং করা ছিল সেটা পানিতে ডুবে গেছে, আবার জিও ব্যাগ ফেলছে, আবার পানি গেছে, আবার করছে। কিন্তু আজকে আসলাম, আজকে দেখে আবারও ওই কোনো জিও ব্যাগ উপরে পানি উপরে উঠে গেছে। এখন আজকে যদি মেরামত না করা হয় তাহলে আবার দুর্ভোগ পড়তে হবে। এই যে দেখেন পরিস্থিতি, প্রত্যেকটা লোকই তো, আমরা তো পুরুষ মানুষ, একটা মহিলা মানুষ, বাচ্চা কাচ্চা নিয়ে আসাটা অনেক। সিরাজগঞ্জে টানা 6 দিন ধরে যমুনা নদীর পানি বাড়ছে। গত 24 ঘন্টায় যমুনার পানি 82 থেকে 85 সেন্টিমিটার বেড়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, জেলার অন্তত 31টি ইউনিয়নকে বন্যার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। উজানের ঢল ও বৃষ্টিতে আবারও বেড়েছে তিস্তা নদীর পানি। সোমবার সকালে নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপদসীমার মাত্র 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এ কারণে তিস্তা ব্যারেজের 40টি জলকপাট খুলে রাখা হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পটুয়াখালীর কলাপাড়ায় সোমবারও বৃষ্টি অব্যাহত রয়েছে। তবে কলাপাড়ার 4টি প্রধান নদীতে জোয়ারের পানি কিছুটা বেড়েছে। বেড়িবাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। যতক্ষণে পানি শেষ না হয় ততক্ষণে আমরা ঘরে বসে থাকি। মানে অসুস্থ থাকলেও ঘরে বসে থাকতে হয়, কোনো চিকিৎসা যাইতে পারি না, রাঁধতে পারি না, চুলোমুলো সব কিছু পানিতে তলাইয়ে গেছে, ভাঙ্গে গেছে। কৃষি তো হয় নাই, অনেক শত শত একর জমি নষ্ট হয়ে গেছে, কৃষি হয় না। এই যে বেড়িবাঁধ, নিজেদের অর্থায়নে এই বেড়িবাঁধ বাঁধা হয়, নিজেদের টাকা দিয়ে কৃষি লোকেরা উঠিয়ে, কিন্তু হচ্ছে এই বেড়িবাঁধ স্বাভাবিক জোয়ারই ভেঙে যায়। স্বাভাবিক জোয়ারে ভেঙে যাওয়ার ফলে প্রায় 250 থেকে 300 পরিবার জোয়ারের সময় একদম পানিবন্দী থাকে। পিন্টু হাজং, 71। যমুনা নদীর পানি বাড়তে থাকায় সিরাজগঞ্জের বিভিন্ন পয়েন্টে বেড়েছে নদী ভাঙনের তীব্রতা। সেখানকার বিস্তারিত তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু। রাজু, ভাঙন রোধে প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিয়েছে, আর বন্যার্তরা কি ত্রাণ সহায়তা পাচ্ছেন কিনা জানাবেন? অদ্যতি গত এক সপ্তাহ ধরে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, যে কারণে নদীর তীরবর্তী অঞ্চলের যে মানুষরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু আতঙ্ক বিরাজ করছে। একই সাথে জেলায় 5টি উপজেলায় কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। সিরাজগঞ্জ সদর উপজেলা, কাজীপুর, বেলকুচি, চোহালি ও সাদাতপুর। ইতিমধ্যেই এই গত এক সপ্তাহে কিন্তু এই 5টি উপজেলার প্রায় শতাধিক ঘরবাড়ি বিলীন হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ শহরের রক্ষা বাঁধ। এই যে বাঁধ, এই নদীর পয়েন্টে কিন্তু গত 24 ঘন্টায় 3 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 85 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবেশ হচ্ছে। একই সাথে কাজীপুরের ঘাট পয়েন্টে 3 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে 88 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে কিন্তু যে কোনো সময় কিন্তু বিপদসীমার উপরে যমুনার পানি উঠতে পারে বলে আশঙ্কা করছেন এই অঞ্চলের মানুষ। একই সঙ্গে যে যমুনার তীরবর্তী ভাঙন, এতে কিন্তু অনেক মানুষই কিন্তু ঘর বাড়ি হারিয়ে কিন্তু নদী তীরবর্তী অঞ্চলে স্থায়ী নিয়েছে। তবে এখনো যে নদী তীর রক্ষা বাঁধ রয়েছে এর প্রতি কিন্তু মানুষ আর আস্থা রাখতে পারছে না, কারণ যে কোনো সময় বন্যার পানি ঢুকে যেতে পারে সিরাজগঞ্জ শহর সহ বিভিন্ন উপজেলায়, এমনটাই আশঙ্কা করছেন সিরাজগঞ্জের মানুষ। ইতিমধ্যে সিরাজগঞ্জ সিভিল সার্জনের পক্ষ থেকে কিন্তু 83টি ইউনিয়নের মধ্যে 31টা ইউনিয়নকে ঝুঁকিপূর্ণ হিসাবে ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে 83টা ইউনিয়নে বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে। তবে পানি উন্নয়নের বোর্ডের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো তেমন তদারকি
ঝুঁকি পাওয়া যাচ্ছে না। এই নদীটির তীরক্ষণ সংকলন বাঁধ সব বিভিন্ন অঞ্চলের যে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা খোঁজ খবর রাখছেন না, এমনটাই কিন্তু অভিযোগ বলছেন স্থানীয়রা। তবে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যে ক্ষতিগ্রস্ত এবং বন্যার্তদের মাঝে বন্যার্তদের একটা তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা প্রস্তুত শেষ হলে কিন্তু তাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। তবে আজকে সকাল থেকেই যেভাবে গুড়ি গুড়ি বৃষ্টি এবং ঝড়ো বৃষ্টি হচ্ছিল, এতে কিন্তু সিরাজগঞ্জ যমুনা নদীর পানি আর এইভাবে যদি বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে কিন্তু সিরাজগঞ্জে বন্যার আশঙ্কা হচ্ছে। রাজু, আপনার কাছ থেকে আমরা সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির খবর জেনে নিয়েছিলাম। ধন্যবাদ সবশেষ খবর জানিয়ে দেবার জন্য। দর্শক, সিরাজগঞ্জ থেকে সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু যুক্ত ছিলেন। বৃষ্টি ও উজানের ঢলে সুনামগঞ্জের সবকটি নদ নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ছাতকে সুরমার পানি বিপদসীমা পার হলেও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইমদাদুল হক জানান, বৃষ্টির কারণে সুরমার পানি বাড়লেও বিপদসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জে ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে নদ নদীর পানি আরও বাড়তে পারে। এতে নদী তীরের নিচু এলাকায় স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। নেত্রকোনার কলমাকান্দায় পাহাড়ি ঢলে একাধিক গ্রাম ডুবে গেছে। রাস্তাঘাট তলিয়ে ও নদীর পাড় ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানকার বিস্তারিত তথ্য জানবো এবারে। যুক্ত হচ্ছেন সহকর্মী মির্জা হৃদয় সাগর। সাগর, নেত্রকোনার বর্তমান পরিস্থিতি কি জানাবেন এবং গ্রামগুলোতে কোনো ধরনের ত্রাণ সহায়তা পৌঁছেছে কিনা? দর্শক, আমরা নেত্রকোনার সহকর্মীর সাথে আবারও সংযোগ স্থাপনের চেষ্টা করছি। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। আরও কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরাঞ্চলে মৌসুমী বায়ু বেশ সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে, যার কারণে সোমবার সহ আগামী ৫ দিন সারা দেশে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর আগে গত সপ্তাহে টানা কয়েকদিনের বৃষ্টিতে বিভিন্ন জায়গায় বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে মানুষ। পটুয়াখালীর কলাপাড়ায় টানা বৃষ্টি থাকায় ৪টি প্রধান নদীতে জোয়ারের পানি বেড়েছে। বেড়িবাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। সেখানকার বিস্তারিত তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন কর্মকার রাজু। রাজু, এখন পর্যন্ত কতগুলো গ্রাম প্লাবিত হয়েছে জানাবেন এবং নিম্নাঞ্চলে পানি প্রবেশ করার পর কোন ধরনের ত্রাণ সহায়তা সেখানকার বানভাসীরা পাচ্ছেন কিনা? ধন্যবাদ অদিতি। উপজেলা প্রশাসন কিংবা জেলা প্রশাসন এখন পর্যন্ত যে কলাপাড়ার যে বেড়িবাঁধ ভাঙা, সুলিশ ভাঙা এবং সড়ক ধসে যাওয়া, এই বিষয়ে আসলে কার্যকরী কোনো পদক্ষেপ নেয়নি। আর ত্রাণ এখন পর্যন্ত কার্যক্রম শুরু হয়নি। আর আপনাকে আরেকটা তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে যে গতকাল কিন্তু মধ্য লন্দা গ্রামের যে মূল সড়ক সেটি কিন্তু ধসে পড়েছে। সেখানকার প্রায় সড়কের অর্ধেক ধসে পড়ায় সেখানে কিন্তু সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। টিয়াখালী নদীর যে জোয়ারের পানি সেটা হচ্ছে, সে কারণে কিন্তু এই মধ্য লন্দা গ্রামের সড়কটি সহ যে পশ্চিম লন্দা সেই গ্রামটি কিন্তু আজকেও প্লাবিত হয়েছে। এ নিয়ে কিন্তু গত এক সপ্তাহের বেশি সময় ধরে এই গ্রামটি প্লাবিত হয়েছে এবং এখানকার মানুষ যে বিষয়টি বলছেন যে তাদের যদি যে ভেঙে যাওয়া রিং বেড়িবাঁধের দুটি অংশ যদি সংস্কার করা না হয় তাহলে কিন্তু এই বর্ষা মৌসুম জুড়ে তাদের দুর্ভোগের শেষ থাকবে না। পাশাপাশি এখানকার প্রায় ২৫০ একর কৃষি জমি রয়েছে, সেখানকার কিন্তু কৃষি উৎপাদন ব্যাহত হবে। আরেকটি বিষয় আপনি জানেন রাখি যে হাজিপুর সুলিশটি যে গত সপ্তাহের যে সোনাতলা নদীর জোয়ারের পানির তোরে যে ভেঙে গিয়েছিল সেটি কিন্তু এখন পর্যন্ত সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমরা পানি উন্নয়ন বোর্ড এবং উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ
করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের যে বিষয়টি জানিয়েছেন যে সবশেষ মাসিক সমন্বয় সভায় তারা বিষয়টি জেলা প্রশাসনের সভায় উপস্থাপন করেছেন। সেখানে যদি প্রয়োজনীয় বরাদ্দ আসে সেখানে তারা কার্যকরী পদক্ষেপ নেবেন। কিন্তু মূলত এখন পর্যন্ত কোনো ধরনের যে বেড়িবাঁধ, সুলিচ এবং সড়ক যে ভেঙে পড়েছে সেই বিষয়ে কার্যকরী কোনো এখন পর্যন্ত উদ্যোগ নেওয়া হয়নি। তবে আশঙ্কার বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত কিন্তু দুটি বেড়িবাঁধ ঝুঁকির ভিতরে রয়েছে। জালালপুরি বেড়িবাঁধটি কিন্তু রিভার সাইডে ধসে পড়েছে এবং একই সাথে কিন্তু যে করমজাতলা বেড়িবাঁধের যে অংশ সেটির কিন্তু রিভার সাইডে ধসে পড়েছে। করমজাতলার অংশের যে প্রায় 50টি পরিবার কিন্তু রাতের বেলা কিন্তু বেড়িবাঁধের উপর আশ্রয় নিয়ে থাকতে হয়, কারণ সেখানকার প্রতিদিন কিন্তু দুবেলা জোয়ার ভাটায় তাদের প্লাবিত হতে হচ্ছে এবং এই বেড়িবাঁধটি কিন্তু প্রতিদিন ভাঙছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এই বেড়িবাঁধটির বিষয়ে আমাদের যে জানিয়েছেন যে এই বেড়িবাঁধটি আসলে সংস্কারের জন্য যে প্রয়োজন বরাদ্দ দরকার বা মাটি দরকার সেটি কিন্তু স্থানীয়ভাবে সংগ্রহ করতে না পারায় কিন্তু তারা এই বেড়িবাঁধটি মেরামত করতে পারতেছে না। তবে জালালপুরে বেড়িবাঁধটি সংস্কার করা হবে তারা আশ্বাস দিলেও কিন্তু এখন পর্যন্ত এই দৃশ্যতে এখন কিন্তু কার্যক্রম শুরু হয়নি। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে কলাপাড়ার অন্তর্গত 10টি গ্রামের মতো কিন্তু পানিতে প্লাবিত অবস্থায় রয়েছে। এখানকার প্রতিটি গ্রাম প্রায় 2 থেকে 3 ফুট পানিতে প্লাবিত হয়েছে এবং পাশাপাশি আজকেও কিন্তু 4টি নদীর পানি বেড়েছে। এই নদী পানি বৃদ্ধি হওয়ার কারণে যে নিম্নাঞ্চলের যে মানুষজন সেটা কিন্তু দুর্ভোগে রয়েছে। তারা বিষয়টি বলছেন যে বেড়িবাঁধগুলো যদি সংস্কার করা হয় এবং পাশাপাশি সুলিশগুলো যদি সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হয় তাহলে কিন্তু যে এই যে বর্ষা হলে যে মানুষের দুর্ভোগ সেটি কিন্তু অনেকটাই কমবে। অদিতি, এই ছিল কলাপাড়া থেকে সবশেষ। রাজু, আপনার কাছ থেকে আমরা কলাপাড়ার খবর জানছিলাম। ধন্যবাদ যুক্ত হবার জন্য। পটুয়াখালীর কলাপাড়ার খবর নিয়ে সহকর্মী মিলন কর্মকার রাজু যুক্ত ছিলেন এতক্ষণ। এদিকে নেত্রকোনার খবর এর আগে জানাচ্ছিলাম, কলমাকান্দায় পাহাড়ের ঢলে একাধিক গ্রাম ডুবে গেছে। সেখানকার খবর নিয়ে সহকর্মী মির্জা হৃদয় সাগর যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সাগর, নেত্রকোনার বর্তমান পরিস্থিতি জানাবেন এবং গ্রামগুলোতে ত্রাণ সহায়তা পৌঁছেছে কিনা, সেখানে পানিবন্দী আছে কতগুলো পরিবার, কি অবস্থা তাদের? গাইবান্ধার পলাশবাড়ির কুমারপাড়া গ্রামে করতোয়া ও মরচা নদীর ভয়াবহ ভাঙনে আতঙ্কে বাসিন্দারা। চলতি মৌসুমেই প্রায় শতাধিক পরিবার হারিয়েছে বসতভিটা ও আবাদি জমি। হুমকির মুখে রয়েছে গ্রামের একমাত্র সড়ক। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে পুরো গ্রাম নদী গর্ভে বিলীনের শঙ্কা এলাকাবাসীর। পাপুল সরকারের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। করতোয়া ও মরচা নদীর অব্যাহত ভাঙনে প্রতিদিনই ছোট হয়ে আসছে কুমারপাড়া গ্রাম। 250 পরিবারের এই গ্রামে ইতিমধ্যে প্রায় 100টি পরিবার তাদের বসত ভিটা, ফসলি জমি ও সহায় সম্বল হারিয়েছেন। বাকিরাও রয়েছে ভাঙনের শঙ্কায়। তিনশো পরিবারের মধ্যে ওই যে দেখেন ওই নৌকা পর্যন্ত ছিল এই গ্রামটা। প্রায় 100 পরিবার এই নদীর করতোয়া নদীর ভেতর ভেঙে পড়ে গেছে গত 10-12 দিন আগে। 40 বছর আগে এই নদী বহু দূরে ছিল। আমি পরপর 3বার নদী ভেঙে এখানে এসে বসত করছি। এখন আবার 5 মিটার জায়গা আছে। আর এটা হচ্ছে যাতায়াতের মূল রাস্তা। আর এই গ্রামটা হচ্ছে কৃষির উপর নির্ভরশীল। সবারই 5-10 বিঘা বা 2-4 বিঘা করে জমি ছিল। এই নদী ভাঙার কারণে সবারই জমিটুকু নদীর ভিতর চলে গেছে। করতোয়া ও মরচা নদী দুই দিক থেকে ভাঙতে ভাঙতে মাঝখানে এখন মাত্র 100 ফুট জায়গা অবশিষ্ট রয়েছে। এলাকাবাসীর শঙ্কা, এই অংশটুকু ভেঙে গেলে দুই নদী একত্রিত হয়ে তীব্র স্রোতে পুরো কুমারপাড়া গ্রাম নদী গর্ভে বিলীন হবে। কেউ আসে না এখানে, এমপি, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট কেউ আসে না এখানে, দেখে না, চেয়ারম্যানও আসে না, কেউ আসে না, দেখেও না। কষ্টে আছি এখানে। নদী সব বাড়ি ঘর জমা জমিন সব কিছু নিয়ে গেছে। দরখাস্ত দিয়েছিলাম, পানি উন্নয়ন বোর্ড দরখাস্ত দিয়েছিলাম, ওখান থেকে লোক ছিল আসা দেখা যাচ্ছে, তারপরে কোনো প্রতিকার পাইনি আমরা। পলাশবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ভাঙন কবলিত পরিবারের তথ্য সংগ্রহ করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেখান থেকে তাদেরকে পুনর্বাসন সহ সহযোগিতা করা হবে এবং আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও আমরা সর্বোচ্চ সহযোগিতা তাদের করব। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে জায়গাটি পরিদর্শন করে মন্ত্রণালয়ে চাহিদাপত্রের আবেদন করা হয়েছে। অনুমোদন পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। রিপোর্টটি পেলে আমি এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পাঠাবো এবং কাজের অনুমতি চাওয়ার জন্য বলবো। কাজের অনুমতি পেলে ইনশাআল্লাহ আমরা
ভাঙন প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করতে পারবো। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে কুমারপাড়া গ্রাম মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার শঙ্কা করছেন এলাকার লোকজন। আল ইমরান, ৭১। গেল দুদিনে কক্সবাজারে সমুদ্রের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মহেশখালী ও কুতুবদিয়ার শেষ আশ্রয়টুকু হারিয়েছেন বহু মানুষ। ভেঙে পড়েছে ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত হয়েছে বেড়ি বাঁধও। বহু পরিবার এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছে। ক্ষতিগ্রস্তদের আশঙ্কা, স্থায়ী সমাধান না হলে প্রতি বছর এভাবেই সাগরের কাছে হার মানতে হবে তাদের। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। সমুদ্রের তাণ্ডবে শুধু চিহ্নটুকুই আছে এখানে। কারো মাথা গোজার শেষ আশ্রয়টুকু নুয়ে পড়েছে, কারো বা সারা জীবনের সঞ্চয় মুহূর্তে ভাসিয়ে নিয়ে গেছে সমুদ্র। সব হারিয়েও পৈতৃক ভিটেটুকু আগলে রাখার চেষ্টা করছেন কেউ কেউ। কারণ মহেশখালীর মাতার বাড়ির জালিয়াপাড়া, সায়রার ডেল আর বাহিরপাড়ার শত শত মানুষের অস্তিত্বের শিকড় মিশে আছে এই মাটিতে। দুদিনের তাণ্ডবে অনেকেই ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। কেউ ভিজছেন বৃষ্টিতে, আবার কেউ পুড়ছেন তপ্ত রোদে। আগে দুইতলা বিল্ডিং আছে, নিয়ে আরেকটা নিয়ে নিয়ে আরেকটা সাইডে হাজত দাবি ইয়ে নিয়ে আর অনেকে আর বিড়া বাড়ি নেই, অসহায়। এখন আর কি করবে? এখন আর ঘর বাড়ি বেগিন এখন সরকারে প্রতি বছর হওয়াতে হিন্দি বেরিবান নদে। মহেশখালীর মতো সমুদ্রের তাণ্ডবে ঘরহারা কুতুবদিয়ার বড় কূপের, রুমাইপাড়া কিংবা আলী আকবর ডিলের তাবলের চরের মানুষ। বন্যা পানি আইয়ে আর বাসাগান তুলে দিয়ে আর মাছের ঘরে ঘরে বাসা বাড়ি দৌড়ে। এখন আর জাগর না পাই ঘর বাঁধি বেলায় অনুরোধ করতে বারবার করে আর তো পুরো খ্রিস্টান করবে এবার আর বাদ দিয়ে শহর আসছিল আর বাদ দিয়ে বিলাচ্ছিল আর পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী জানান, অস্থায়ী বাঁধ দিয়ে কক্সবাজার উপকূলের মানুষ ও তাদের সম্পদ রক্ষা করা যাবে না। তারপরেও ক্ষতি কমাতে ভাঙা বাঁধ মেরামত করা হচ্ছে। আমরা ডিপিপিটা প্রস্তুত করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রপার চ্যানেলে আমরা জমা দিয়েছি। সেটা পানি সম্পদ মন্ত্রণালয়ে যাচাই সভা হয়েছে। যাচাই সভা আলোকে একটা নির্দেশনা ছিল যে আমরা যে অ্যালাইনমেন্টটা ফিক্স করেছি এটা যথাযথ কিনা। তো সেটার কমিটিও এসে ভিজিট করে গিয়েছেন। একটা রিপোর্টও ড্রাফট রিপোর্ট তৈরি হয়ে গিয়েছে। ড্রাফট রিপোর্টটা যা স্বাক্ষর হলে আমরা স্থায়ী প্রকল্পটা জমা দিব। শুধু কক্সবাজার কুতুবদিয়া নয়, সমুদ্রে এই তাণ্ডবের পর চকরিয়া, পেকুয়া, কক্সবাজার সদর, ঈদগাঁও ও রামু টেকনাফের উপকূলীয় বাঁধে ভাঙন ধরেছে। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার। এবারে জানবো গাইবান্ধার পলাশবাড়ির করতোয়া ও মরচা নদীর ভাঙনের খবর। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী পাপ্পুল সরকার। পাপুল, ভাঙন প্রতিরোধ করতে কোনো ধরনের ব্যবস্থা প্রশাসন নিয়েছে কিনা জানাবেন, এবং এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কি বলছে? দর্শক, গাইবান্ধার খবর আমরা নিশ্চয়ই পরবর্তীতে আপনাদেরকে জানাবো। ৩ বছর আগে চট্টগ্রামের পাহাড়তলীর 10 বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নিকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মৃতদেহ গুমের মামলায় একমাত্র আসামি রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 এর সাইফুর রহমান এই রায় ঘোষণা করেন। 2023 সালের 21শে মার্চ বিড়ালছানা দেয়ার কথা বলে প্রতিবেশী সবজি বিক্রেতা রুবেল 10 বছর বয়সী আয়নিকে বাসায় নিয়ে যায়। সেখানে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে রুবেল বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে শিশুটিকে। পরে মৃতদেহ গুম করতে পাহাড়তলীর সাগরিকা এলাকার একটি ডোবায় ফেলে দেয়।
সিসিটিভি ফুটেজ, ডিএনএ রিপোর্ট ও 24 জন সাক্ষীর সাক্ষ্যে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে মৃত্যুদণ্ড দেয়। সন্দেহাতীতভাবে আমরা রাষ্ট্রপক্ষে প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং 302 ধারায় এই মামলায় মৃত্যুদণ্ড দিয়েছে আসামিকে এবং 5,000 টাকা অর্থদণ্ড, অপহরণের কারণে 7 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড, 5,000 টাকা অর্থদণ্ড এবং 9(4) খ ধারায় ধর্ষণের চেষ্টার কারণে 10 বছর কারাদণ্ড এবং 5,000 টাকা অর্থদণ্ড প্রদান করেছে। মাগুরা জেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে 112টি সাইকেল, গ্রামীণ নারীদের কর্মসংস্থানের জন্য 51টি সেলাই মেশিন, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে 20টি হুইল চেয়ার, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ করা হয়েছে। রবিবার সন্ধ্যায় মাগুরা জেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই আয়োজনে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা 1 আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। এ সময় আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানান, জনগণের টাকা ও ন্যায্য হিসাব তাদের কাছে পৌঁছে দিতে বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ। এ সময় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সিভিল সার্জন ডাক্তার শামীম কবির, জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুন নাহার প্রমুখ। আমার দেশের গণতন্ত্র, মানবাধিকার, ন্যায় বিচার, আইনের শাসন, মানুষের মুখে হাসি ধরে রাখা, উন্নয়ন, সব কিছুর কেন্দ্রবিন্দুতে যাদের সবচেয়ে বেশি ভূমিকা রাখা দরকার তাদের মধ্যে অন্যতম হলো বিচার বিভাগ। বর্ষা মৌসুম শুরু হলেও লক্ষ্মীপুরের মেঘনা নদী ও বঙ্গোপসাগরে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। নদী ও সাগরে জাল ফেলেও অধিকাংশ জেলে খালি হাতে ফিরছেন, যার প্রভাব পড়েছে মাছের বাজারেও। আয় কমে যাওয়ায় ঋণের বোঝা নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন হাজারো জেলে পরিবার। আতোয়ার মনিরের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বছরের এই সময় নদীতে জাল ফেললেই ধরা পড়ত ঝাঁকে ঝাঁকে ইলিশ, কিন্তু চলতি মৌসুমে পুরো উল্টো চিত্র। গভীর রাত থেকে নদী ও সাগরে মাছ ধরতে গেলেও অধিকাংশ ট্রলার ফিরছে খালি হাতে। জেলেদের দাবি, যে পরিমাণ ইলিশ মিলছে তা দিয়ে জ্বালানি তেল, বরফ, শ্রমিক মজুরি কিংবা খাবার খরচও উঠছে না। এতে ধার দেনা করে ট্রলার চালাতে হচ্ছে অনেক জেলেকে। জেলেরা বলছেন, 4 দিন ধরে সাগরে থেকেও কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় পরিবার নিয়ে খুব কষ্টের দিন কাটছে তাদের। মাছ নাই, জেলেরা খুব কষ্টের মধ্যে আছে। যা কিছু মাছ পাওয়া যায় তা সাগরমুখী পাওয়া যায়, তবে মেঘনা নদীতে এখন বর্তমান টোটাল মাছ না বললেই চলে। এখানে এখন না মাছের সিজন, মাছ কিন্তু খুবই কম। গেছে মাস 1 সপ্তাহ বাইসা গেছে, একটা মাছ নদীতে পাইনি। আজকে একটা পাইছি, 250 টাকা বিক্রি করছি। জেলা মৎস্য কর্মকর্তা জানান, ইলিশ শুধু একটি মাছের সংকট নয়, এটি হাজারো জেলের পরিবারের জীবিকা ও স্থানীয় অর্থনীতির সঙ্গে জড়িত। তবে মৌসুমের শুরুতে প্রত্যাশিত ইলিশ না পেলেও সেপ্টেম্বর অক্টোবরে উৎপাদন বাড়বে বলে আশা করছেন তিনি। এতদিন কিন্তু বৃষ্টি হয়নি, আমরা আশা করছি যে বৃষ্টি যদি আরো বাড়ে এবং মিঠা পানির পরিমাণ বা মিঠা পানির যদি প্রবাহটা বাড়ে, তাহলে সাগর থেকে ইলিশের যে জাগ, সে জাগটা নদীতে মাইগ্রেট করতে পারবে। লক্ষ্মীপুরের বাজারে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 3,000 থেকে 3,500 টাকায়, আর 1 কেজির নিচে ইলিশ বিক্রি হচ্ছে 2,500 থেকে 3,000 টাকায়। শাকিলা শম্পা, 71। যেমনটি আমরা জানছিলাম দর্শক, মেঘনায় কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে দিশেহারা লক্ষ্মীপুরের জেলেরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আতোয়ার মনির। মনির, হঠাৎ নদীতে ইলিশ না পাওয়ার বিষয়ে কি বলছেন জেলেরা, কি কারণ তারা মনে করছেন, এবং সংকটাপন্ন এই সময়ে বাজারে মাছের দাম কেমন রাখছেন বিক্রেতারা? অদিতি, এই মুহূর্তে নদীতে এবং জেলেরা যে বলছেন তারা মাছ ধরতে গেছেন এবং অনেক জেলেই খালি হাতে ফিরছেন। তবে জেলেরা বলছেন যে এই সময়ে প্রচুর ইলিশ তাদের জালে থাকার কথা এবং পাশাপাশি সমুদ্রগামী তেও তাদের যে আশানুরূপ পাবে, তারা জাল নিয়ে এবং 5 থেকে 6 লাখ টাকা খরচ করে সমুদ্র মাছ ধরার জন্য যাচ্ছেন এবং সেক্ষেত্রে আশানুরূপ তারা মাছ পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। কিছু মাছ পেলেও তারা পোয়া এবং অন্যান্য প্রজাতির মাছের কথা বলছেন। তবে
এতে করে তাদের খরচ না পোষার কথা বলছেন। এই বিষয়টি নিয়ে স্থানীয় লোকজন এবং যারা জেলে রয়েছেন এবং নদী বিশেষজ্ঞদের মতে বলা চলে যে এই নদী কেন্দ্রিক যে বাঁধগুলো রয়েছে, বড় বড় বাঁধ, এবং এর আগেও যে জেলেদের নিষেধাজ্ঞার সময়ে যে হারে বাধা এবং নিষেধ থাকার কথা, এবং মৎস্য কর্মকর্তা পক্ষ থেকে বা নৌ পুলিশ, কোস্টগার্ড এদের পক্ষ থেকে যেভাবে অভিযান দেওয়ার কথা, তারা অভিযান তেমনটি ঢিলেঢালা দেওয়াতেই এইবার অনেক প্রচুর মাছ ধরা পড়েছে, যার কারণে মাছ এখন দেখা যাচ্ছে না ইলিশের কথা। আর কথা বলা চলে যে জেলেরা বলছেন যে সমুদ্র এবং থেকে আসার পথেই যে মাছের বাধা সৃষ্টি করা হয়, বেত জাল এবং জগৎ বের সহ নানা প্রজাতির মাছ ধরার জন্য এক শ্রেণীর প্রভাবশালীরা তারা ফুল নদী আটকে দিয়ে তারা জাল বেঁধে রাখে, এই কারণে মাছের বাধা সৃষ্টি করে, এতে করে মাছ বাধাগ্রস্ত হয়ে তারা আবার সমুদ্রে ফিরে যায়। এই কারণেও জাল যদি অপসারণ করা যায়, নদীতে যদি অভিযান সেক্ষেত্রে জোরদার করা যায় প্রশাসনের পক্ষ থেকে, তাহলে এই বাধা অতিক্রম করে ইলিশ আসা সম্ভব হবে না। আর এসব জাল উত্তোলন করা হলে বা এইসব জাল যারা ব্যবহার করছেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নিলেই তারা অনেকটাই আশানুরূপভাবে সেই মাছ পাওয়া যাবে এবং মাছও দেখা পড়বে। তবে এখানকার লোকজন বলছেন যে এই বছর সাধারণত অনেক ইলিশ থাকার কথা, যেমনটি বিভিন্ন খাল এবং নালা, অর্থাৎ যে বিল এবং মাঠ পর্যায়ে যেসব ময়লা আবর্জনার পানি রয়েছে, সেসব আবর্জনার পানি ইতিমধ্যে খাল পরিষ্কার পুনঃখনন শুরু হয়েছে, যার কারণে অনেকগুলো খালি পরিষ্কার রয়েছে। এই খালের পানিগুলো আগে যেরকম ময়লা আবর্জনা থাকতো, যার কারণে নদীতে যেত, তখন ইলিশ কম পাওয়া যেত, এবং এই বছর তেমনটি নাই। তবে জেলেরা বলছেন যে সাধারণত এই জোয়ার মনির, আপনার কাছ থেকে আমরা লক্ষ্মীপুরের জেলেদের খবর জানছিলাম। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সহকর্মী আতোয়ার মনির যুক্ত ছিলেন এতক্ষণ। শেরপুরের একমাত্র বেসরকারি কোল্ড স্টোরেজে অ্যামোনিয়া গ্যাসের লিকেজে নষ্ট হয়ে গেছে প্রায় 70,000 বস্তা বীজ ও খাবার আলু। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। বীজ আলু নষ্ট হওয়ায় আগামী মৌসুমের চাষ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ক্ষতিপূরণের দাবিতে কোল্ড স্টোরেজ বিক্ষোভ করেছেন কৃষকরা। ঘটনা তদন্তে মাঠে নেমেছে প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সহকর্মী তারিকুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। শেরপুর সদর উপজেলার তাজ কোল্ড স্টোর লিমিটেড 10,000 মেট্রিক টন ধারণ ক্ষমতার জেলার একমাত্র বেসরকারি এই কোল্ড স্টোরেজেই নষ্ট হয়েছে 70,000 বস্তা বীজ ও খাবার আলু। গত 14 জুলাই রাতে হঠাৎ যন্ত্রাংশে ত্রুটি দেখা দিলে লিকেজ হয় অ্যামোনিয়া গ্যাসের। মুহূর্তে গ্যাস ছড়িয়ে পড়ে সংরক্ষিত আলুর মধ্যে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ঘটে যায় অপূরণীয় ক্ষতি। সবচেয়ে বেশি দুশ্চিন্তায় বীজ আলু সংরক্ষণকারী কৃষকরা, কারণ আগামী মৌসুমের চাষের জন্য এই বীজই ছিল তাদের একমাত্র ভরসা। এখন বীজ নষ্ট হয়ে যাওয়ায় কোথা থেকে নতুন বীজ সংগ্রহ করবেন তা নিয়ে দিশেহারা তারা। অন্যদিকে খাবার আলু নষ্ট হওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরাও। ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ করেছেন কৃষক। তাজ কোল্ড স্টোর কর্তৃপক্ষ যে করছে, গাফিলতির কারণে অনেক মাল নষ্ট হয়েছে। এর মধ্যে আমার অনেক মাল আছে, আমার 2,000 বস্তার মধ্যে আমার 1,000 মাল নষ্ট হয়েছে। এদের অবহেলার কারণে একবার না প্রতি বছর আমরা কিছু আলু আমরা নষ্ট পাই। এটি একেবারে কারিগরি ত্রুটির জন্য হয়েছে বলে দাবি কোল্ড স্টোরেজের মালিক পক্ষের। চেম্বারের ভিতর যখনই ঢুকছে, দরজা খুলছে, তখন গ্যাসের তীব্রত গ্যাস বের হয়, তখন আর ঢুকতে পারেনি। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে ইনফর্ম করা হয়, ফায়ার সার্ভিস সঙ্গে সঙ্গে আসে এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করা হয়। আর রাত প্রায় 1টার দিকে একটা দুর্ঘটনা ঘটে, সেটা হচ্ছে অনাকাঙ্ক্ষিত। আমরা এর জন্য খুবই দুঃখিত। অন্যদিকে ক্ষতিগ্রস্ত কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে আগামী বৃহস্পতিবার বৈঠক করে ক্ষতিপূরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালেন এই কর্মকর্তা। এই ক্ষতিগ্রস্ত মজুতদারদেরকে নিয়ে কোম্পানি এবং মজুতদারদের সমন্বয়ে আগামী বৃহস্পতিবার আমরা বসে একটা যথোপযুক্ত সিদ্ধান্ত উপনীত হব। ঘটনাস্থল পরিদর্শন করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নষ্ট আলু বাজারে জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরির শঙ্কায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ইতোমধ্যে আলুর নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠিয়েছে। সেই বীজ আলুর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়টা আমি ডিসি স্যারকে অবহিত করব এবং এটা প্রতিবেদন আকারে ডিসি স্যারের কাছে দেওয়া হবে। তারপর ডিসি স্যার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন এবং এখানে আমাদের নিরাপদ খাদ্য অফিসারও আছেন, উনিও এটা টেস্টের ব্যবস্থা করবেন। জেলায় গত মৌসুমে 5,045 হেক্টর জমিতে আলু চাষ করেছেন কৃষকরা। আলু উৎপাদন হয়েছে প্রায় 1,09,000 মেট্রিক টন। হাসান আহমেদ, 71।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের আমবাগান এলাকা দিয়ে বইছে নদী। এই নদীর ওপর 200 ফুট দৈর্ঘ্যের একটি সেতুর অভাবে বছরের পর বছর দুর্ভোগে আছেন দুই পাড়ের হাজারো মানুষ। কিশোরগাড়ি ইউনিয়নের 34টি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র পথ হওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় চলাচল করছেন তারা। পাপুল সরকারের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মাত্র 200 ফুটের একটি সেতু নির্মাণ হলেই বদলে যেতে পারে 34টি গ্রামের মানুষের জীবনযাত্রা। তবুও সেতুর অভাবে গাইবান্ধার পলাশবাড়ীতে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো মানুষ। বিকল্প সড়ক ব্যবহার করতে গেলে অতিরিক্ত 1 ঘন্টা সময় লাগে, তাই ঝুঁকি নিয়ে নৌকাতেই পারাপার হন শিক্ষার্থী, ব্যবসায়ী সহ সবাই। স্থানীয়রা জানান, মাল বোঝাই নৌকা ডুবে কৃষিপণ্য নষ্টের ঘটনা ঘটেছে একাধিকবার। নদী পার হয়ে কৃষিপণ্য আনতে কৃষক ও ব্যবসায়ীরা প্রতিনিয়ত সমস্যায় পড়েন, তাই নদীর তীরেই সপ্তাহে 2 দিন বসে হাট। বাসিন্দারা জানান, যাতায়াত ব্যবস্থা এমনই খারাপ যে এই এলাকায় বৈবাহিক সম্পর্ক গড়ে তুলতেও অনাগ্রহী অনেকেই। এনে এনায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, সেতু নির্মাণের জন্য এরই মধ্যে বিশেষজ্ঞ দল এসে মাটি পরীক্ষা করেছে। আর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে, সংশ্লিষ্ট দপ্তরের সেতু প্রকল্পটির বাস্তবায়ন যোগ্যতা যাচাই শেষ, এখন শুধু অনুমোদনের অপেক্ষা। ফাইনাল করার আগে ফিজিবিলিটি করা হচ্ছে। ফিজিবিলিটি করার উদ্দেশ্য হলো যে আসলে যত্রতত্র খালি ব্রিজের প্রস্তাব করলেই হবে না, সেটা স্টাডি করে দেখা হচ্ছে যে সেখানে ব্রিজ প্রয়োজন কিনা। ফিজিবিলিটিতে মোটামুটি পজিটিভ আছে, তো হওয়ার সম্ভাবনা আছে। দুর্ভোগ লাঘবে দ্রুত প্রকল্পটির অনুমোদন ও বাস্তবায়নের দাবি জানিয়েছে এলাকাবাসী। শাকিলা শম্পা, ৭১। শিক্ষার্থীদের কর্মজীবনের পথে এগিয়ে নিতে এবং দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠানের সাথে সরাসরি সংযোগের সুযোগ তৈরি করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে চাকসু প্রেজেন্টস চট্টগ্রাম জব ফেয়ার 2026। কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুর উদ্যোগে ও এক্সেলেন্স বাংলাদেশের সহযোগিতায় সকাল 10:30টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর ও কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দিনব্যাপী জব ফেয়ার হয়। মেঘনা গ্রুপ সহ দেশের শীর্ষস্থানীয় 30টি কর্পোরেট প্রতিষ্ঠান এই জব ফেয়ারে অংশ নেয়। আয়োজনে গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের সিভি সংগ্রহ, সিভি স্ক্রিনিং, স্পট ইন্টারভিউ সহ ক্যারিয়ার কনসালটেশন এবং কর্পোরেট নেটওয়ার্কিং এর সুযোগ ছিল। পাশাপাশি ফুল টাইম, পার্ট টাইম ও ইন্টার্নশিপের বিভিন্ন সুযোগের জন্য আবেদন করেছেন শিক্ষার্থীরা। একই দিন সকাল 11টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ক্যারিয়ার সামিট। চলছে দেশযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।